আমি কিছুতেই এই কালো মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি আপনার ভাগ্নি আরশিয়াকে পছন্দ করি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। বিয়ে করলে আরশিয়াকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বিয়ের আগে মিহিকাকে দেখলে কখনোই আমি এই বিয়েতে রাজি হতাম না। বিয়ে বাড়িতে হঠাৎ পাত্রের মুখে এমন কথা শুনে আশেপাশে কানাঘোষা শুরু হয়ে যায়। পাত্রের বাবা শফিক সাহেব এগিয়ে এসে ছেলের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। লজ্জা করে না তোমার? বিয়ে করতে এসে এইসব বলছো? আমাদের মান সম্মানের কথা একবারের জন্যও ভাবলে না? বিয়ের আগে বলতে পারলে না তুমি মিহিকাকে বিয়ে করতে চাও না? আর তোমায় আমি বলেছিলাম তো একবার মিট করার জন্য। কেন করলে না তুমি? তাহলে তো আমি বিয়েতে আগাতাম না। লোকজন সত্যি বলে তুমি আহিলের নখের যোগ্যও না। তাহলে তোমার বড় ছেলেকে বলছো না কেন বিয়েটা করতে, ওই কালো মেয়েকে? সে কেন এখনো বিয়ে করছে না? ও, আমি তোমার নিজের সন্তান না বলে যাকে তাকে আমার গলায় ঝুলিয়ে দিতে পারলেই বেঁচে যাও, তাই না? কর্কশ গলায় কথাগুলো বলে উঠল সাহিল। শফিক সাহেব আজ নির্বাক। ভাবতে পারছেন না সাহিলের মনে এই সব চিন্তা ভাবনা ঘোরে। সাহিলকে কখনোই আহিলের থেকে আলাদা নজরে দেখেননি, উল্টো আহিলের চেয়ে বেশি ভালোবেসেছে। আশেপাশে সবাই বলতে শুরু করেছে নিজের ছেলে না বলেই তাকে এমন কালো মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন শফিক সাহেব। আবার কেউ কেউ বলছেন আহারে, মেয়েটার কপালটাই খারাপ। এসব তুমি কি বলছো সাহিল? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে কখনোই আহিলের চেয়ে কম ভালোবাসিনি। সবকিছুর ঊর্ধ্বে তোমার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছি, যাতে করে এই কথা কখনো তুমি মুখ দিয়ে বলতে না পারো। কিন্তু আজ তুমি ঠিকই বলে দিলে। সাহিল এগিয়ে এসে শফিক সাহেবের দুই হাত ধরে বলল, বিশ্বাস করো বাবা, আমি সেভাবে বলতে চাইনি। মুখ ফসকে বলে ফেলেছি। প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যি আরশিয়াকে ভালোবাসি। তাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না সাহিল, অথচ একজনের বেঁচে থাকাকে গলা টিপে হত্যা করলে। কথাটা বলতে বলতে এগিয়ে আসলো মিহিকার বাবা আরমান। এতক্ষণ ধরে বাবা ছেলের কার্যকলাপগুলো দেখছিলেন তিনি। এবার আর না পেরে বলেই উঠল, আঙ্কেল, আপনি যা ভাবার ভাবতে পারেন, আমার কিছুই যায় আসে না। এক নজর মিহিকার পানে চেয়ে কথাগুলো বলে উঠল সাহিল। মিহিকার দুই চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারায় গড়িয়ে পড়ছে জল। এটা তো হবারই ছিল। কেউ জেনে শুনে কি আর কালো মেয়েকে বিয়ে করে? সবাই সুন্দরী স্টাইলিশ মেয়েই চায়। ছোট থেকেই এই গায়ের রং নিয়ে কথা শুনতে হয়েছে তাকে। তখন অতটা খারাপ না লাগলেও আজ খুব আফসোস হচ্ছে নিজের গায়ের রং নিয়ে। মিহিকা আলতো পায়ে হেঁটে তার ফুফাতো বোন আরশিয়ার কাছে যায়। দুই হাতে চোখের কোণে থাকা জলটা মুছে ফেলে। আপু, তুমি তো একবার বলতে পারতা আমায় যে তুমি সাহিলকে ভালোবাসো। তাহলে কখনোই আমি এই বিয়েতে রাজি হতাম না। বিশ্বাস কর, আমি জানতাম না সাহিলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি তো জানতাম আহিল ভাইয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আগে জানলে কখনোই তোকে এই বিয়ে আমি করতে দিতাম না। আমি তো সাহিলকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আজ তোমাদের এই না জানার জন্য আমাকে লোক সমাজের সামনে হাসির খোরাক হতে হচ্ছে। আব্বু চলো, আমি আর এক মুহূর্ত এইখানে থাকতে চাই না। তোমাকে অনেকবার বলেছিলাম আমার বিয়ে নিয়ে এত না লাফাতে। দেখলে কি হলো? শান্তি পেলে কি এবার? কথাগুলো বলতে বলতে আরমান সাহেবের সামনে এসে দাঁড়ালো মিহিকা। আরমান সাহেব মেয়ের কথা শুনলে আজ তার মেয়েকে এইভাবে কষ্ট পেতে হতো না। ছোটবেলাতেই মিহিকার মা মারা যায়, সেই থেকেই আরমান সাহেব দুই হাতে আগলে মানুষ করেছে মিহিকাকে। কখনো কষ্ট কি পেতে দেয়নি। আর আজ কিনা বন্ধু শফিকের কথা রাখতে গিয়ে তার কলিজাকে এইভাবে আঘাত পেতে হলো। আরমান দুই হাতে মিহিকাকে আগলে নেয়। মিহিকা একটা নির্ভরযোগ্য আশ্রয় পেয়ে ডুকরে কেঁদে ফেলে। মারে, পারলে আমায় ক্ষমা করে দিস। আমি যদি জানতাম সাহিল এমন কাণ্ড করবে, তাহলে কখনোই তোর বাবার কাছে তোকে আমি চাইতাম না নিজের ছেলের বউ করার জন্য। খবরদার, আর একটা কথাও তোর ওই মুখ থেকে বলবি না। তোর ছেলের জন্য তোর কথা রাখতে গিয়ে আমার মেয়েকে লোক সমাজে এমন অপদস্থ হতে হয়েছে। কোনোদিনও ক্ষমা করব না আমি তোকে। চল মিহি। আরমান কথাটা শফিক সাহেবকে বলে নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে কমিউনিটি সেন্টার থেকে।
শফিক সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে মেঝেতে। পাশে দাঁড়িয়েছিল আসমানি, শফিক সাহেবের স্ত্রী। তিনি দৌড়ে এসে শফিক সাহেবের কাছে এসে ধরেছেন। তোমাকে বলেছিলাম এই ছেলে একদিন আমাদের মান সম্মান সব শেষ করে দিবে। দেখলে তো আজ, পর কখনোই আপন হয় না। এ কোনোদিনও আমাদের ছেলে আহিলের মতো হতে পারবে না। আমায় বাড়ি নিয়ে চলো আসমানি, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমার দমটা বন্ধ হয়ে আসছে। বুকে হাত দিয়ে কথাগুলো বলে শফিক সাহেব। আসমানি তাড়াতাড়ি করে ড্রাইভারকে ফোন করে। ড্রাইভার এসে শফিক সাহেবকে ধরে গাড়িতে ওঠান। মিহিকা বাড়ি ফিরে একের পর এক জিনিস ভাঙচুর করতে থাকে। আরমান সাহেব কিছুতেই থামাতে পারছেন না মেয়েকে। আরমান সাহেব আর কোনো উপায় না পেয়ে তার ভাস্তি সামিরাকে ফোন করে। এখন যদি কেউ মিহিকাকে শান্ত করতে পারে তাহলে একমাত্র সামিরাই পারবে। কমিউনিটি সেন্টারে পড়ে আছে সাহিল, আরশিয়া আর আরশিয়ার বাবা মা। আরশিয়া আর সাহিল বারবার টিপু খান আর আরশি বেগমকে মানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরশি বেগম মেয়ের হাতটা টেনে গালে একটা চড় বসিয়ে দেয়। তোকে কি এইসব দেখানোর জন্য মানুষ করেছি? তোর কারণে আমার মা মরা মেয়ে মিহিকা এতটা কষ্ট পেল, আর তুই এখন নিজের সুখের জন্য উঠে পড়ে লেগেছিস। আরশিয়া আরশি বেগমের হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, তোমার নিজের মেয়ের সুখের চেয়ে পরের মেয়ের জন্য এত মন খারাপ হচ্ছে? আমি আমার ভালোবাসার মানুষকে কি করে মিহিকার হাতে তুলে দেব? এতটা উদার আমি নই। তাই আমি এখনই সাহিলকে বিয়ে করব। এখন তোমরা মত দিলেও আমার তাতে কোনো আপত্তি নেই, আর না দিলেও কোনো আপত্তি নেই। টিপু খান এতক্ষণ চুপ থেকে এবার মুখ খোলেন। কাজী সাহেব, এদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। আরশিয়া বাবার মুখে এমন কথা শুনে বাবাকে জড়িয়ে ধরতে নিলে টিপু খান এক হাত উঁচু করে মানা করে, যাও বিয়ের আসরে যেয়ে বসো তোমরা। টিপুর কথা মতো আরশিয়া আর সাহিল গিয়ে বসে পড়ে। কাজী সাহেবও বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে সাহিল আর আরশিয়া আরশি বেগম আর টিপু খানকে পায়ে হাত দিয়ে সালাম করতে নিলে টিপু খান 2 কদম পিছিয়ে আসে। থেমে যায় সাহিল আর আরশিয়া। তোমাদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের শেষ হয়েছে। তুমি বিয়ে করতে চেয়েছিলে, দিয়ে দিলাম বিয়ে। আজকের পর থেকে তোমার আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমাদের একমাত্র ছেলে আয়ুষ। টিপু খানের কথা শুনে আরশিয়া তার বাবার কাছে যেতে নিলে আবারও হুঙ্কার দিয়ে ওঠে, আবারও বলছি, একদম স্পর্শ করবে না আমায়। তোমার মতো স্বার্থপর মেয়ে কখনোই আমার মেয়ে হতে পারে না। আরশি, চলো। আরশি বেগমকে নিয়ে টিপু খান চলে যায়। আরশিয়া ধপাস করে মাটিতে বসে কান্না করতে থাকে। সাহিল গিয়ে 2 হাতে আরশিয়াকে জড়িয়ে ধরে। আরশি বেগমকে নিয়ে টিপু খান চলে যায়। আরশিয়া ধপাস করে মাটিতে বসে কান্না করতে থাকে। সাহিল গিয়ে 2 হাত দিয়ে আরশিয়াকে জড়িয়ে ধরে। সাহিল, এসব কি হয়ে গেল? বাবা কি বলে গেল? আমি তোমায় যেমন ভালোবাসি বাবাকেও তেমনি ভালোবাসি। বাবা কি করে বলতে পারলো আমি তার মেয়ে না? বলো সাহিল। সাহিল আরশিয়ার কপালে চুমু খায়। 2 হাত দিয়ে আরশিয়ার মুখখানি উঁচু করে ধরে। তোমার বাবা সব রাগের মাথায় বলেছে লক্ষ্মীটি। আর কান্না করো না, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, এবার ওঠো তো, চলো, আমাদের তো বাড়িতে ফিরতে হবে নাকি? আরশিয়া 2 চোখের পানি মুছে নিয়ে বলে, কিন্তু সাহিল, তোমার বাড়ির কেউ তো আমায় মেনে নিবে না। যদি বাসা থেকে তাড়িয়ে দেয় তখন কি করবে? যদি আমায় ছেড়ে দিতে বলে তখন কি তুমি আমায় ছেড়ে দিবে? দূর পাগলি, এসব কি বলছো? তোমায় আমি কখনোই ছাড়বো না। আর চিন্তা করো না, আহিল ভাইয়া কখনোই আমায় বাড়ি থেকে বের করতে দিবে না। এবার চলো, যাওয়া যাক। আরশিয়া হুম বললে বেরিয়ে পড়লো সাহিলদের বাসার উদ্দেশ্যে। সামিরা তার চাচার ফোন পেয়ে তৎক্ষণাৎই বেরিয়ে পড়ে মিহিকাদের বাড়ির উদ্দেশ্যে। মিহিকাদের বাড়িতে এসে দেখে আরমান সাহেব কপালে হাত দিয়ে সোফায় বসে আছে। সামিরা দৌড়ে চাচার পাশে গিয়ে বসে পড়ে। আরমান খানকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আরমান সাহেব বিয়ে বাড়ির সব ঘটনা সামিরাকে খুলে বলে। সামিরা সব শুনে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলে, চাচা, আমি তোমায় আগেই বলেছিলাম মিহিকাকে এক্ষুনি বিয়ে দিও না। সবে কলেজে উঠেছে,
এখন তো ওর উড়ে বেড়ানোর বয়স। আর তুমি কি করতে যাচ্ছিলে? এক হিসাবে ভালোই হয়েছে, বিয়ের আগেই সব শেষ হয়েছে। একবার ভাবতে পারছো বিয়ের পর এই সব ঘটনা ঘটলে কিভাবে সান্ত্বনা দিতে মিহিকাকে? আমি বিরাট বড় ভুল করে ফেলেছি রে মা। আমি আর কখনোই ওর অমতে কিছুই করতে যাব না। ওর মতো করে ও বাঁচুক আজ থেকে। তুই প্লিজ আমার মেয়েটাকে শান্ত কর। রাগের বশে আমার মেয়ে না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আর আমাদের মিহিকা এতটাও দুর্বল না যে এই সামান্য কারণে নিজের ক্ষতি করে ফেলবে। কথাগুলো বলেই সিঁড়িতে ওপরে মিহিকার রুমের উদ্দেশ্যে চলে যায়। মিহিকার সারা শব্দ না পেয়ে সামিরা এবার বলে ওঠে, দেখ মিহিকা, এবার যদি তুই দরজা না খুলিস তাহলে কিন্তু আজকের পর থেকে তোর আর আমার সম্পর্কের বন্ধুত্ব এখানেই শেষ। আর কোনোদিনও তোর সাথে কথা বলবো না। এখন ভেবে দেখ কি করবি। আমি আর 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে দরজা না খুললে চলে যাব। সামিরা 3 পর্যন্ত গোনা শেষ হলেও যখন মিহিকা দরজা খোলে না, তখন সামিরার সামনে ফিরে চলে যেতে নিলে দরজা খোলার আওয়াজ পেয়ে পেছনে ফিরে দেখে মিহিকা দরজা খুলে দিয়েছে। দরজা থেকে চোখটা সরিয়ে মিহিকার দিকে চোখ যেতেই সামিরার বুকটা ধক করে ওঠে। ইস, মেয়েটার একই হাল বানিয়ে ফেলেছে। এক দৌড়ে মিহিকার কাছে গিয়ে মিহিকাকে জড়িয়ে ধরে সামিরা। সাত সকালবেলায় সামিরা ঘুম থেকে উঠে দেখে এক মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছে। সামিরা বিছানায় ছেড়ে উঠে মেয়েটির কাছে গিয়ে মেয়েটির কাঁধে হাত রাখে। মেয়েটি পেছনে ফিরে জিজ্ঞাসা করে, সামিরা আপু, কখন উঠলে তুমি? আমি তো কেবলই তোমায় ডাকতে যেতাম। উঠে ভালোই করেছো। আমার হিজাবটা বেঁধে দাও না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু পারছি না। দেখো তো মুখে মেকআপটা ভালো মতন বসেছে নাকি, নাকি এখনো সে আগের মতো কালো লাগছে আমায়? তুই কি পাগল হয়ে গেছিস যে মেকআপ দিয়ে নিজেকে ঢেকে রাখবি? তুই তো কালো নোস, তুই হচ্ছিস শ্যামাঙ্গিনী। কালো তো এটাকে বলে না। কালকের ঘটনার জন্য এভাবে কেন নিজেকে বাহিরের মানুষের থেকে নিজেকে গুটিয়ে নিবি? এসব মেকআপ ধুয়ে আয় যা, একদম বাজে দেখা যাচ্ছে তোকে। মিহিকাকে হেজাব বেঁধে দিতে দিতে বলল সামিরা, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কালকের ঘটনা আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমি কালো বলে আমায় আমার বাবাকে কিভাবে হেনস্থা হতে হলো তুমি দেখলে হয়তো বলতে না পাই। কলেজে গেলে আমায় আবারও হেনস্থা হতে হবে। রাফিয়া হয়তো এতক্ষণে জেনেও গিয়েছে আমার বিয়ে ভেঙে গেছে। ও নিশ্চয়ই আমায় এমনি এমনি কথা না শুনিয়ে থাকবে না। আমি এবার সত্যি পাগল হয়ে যাব। সবাই সবকিছুর মূল্য বোঝে না। এমন মেকআপ করে রংচং মেখে কয়দিন নিজেকে আড়াল করে রাখবি তুই? তোকে তো গায়ের রং নিয়ে কখনো আক্ষেপ করতে দেখিনি। কালকের ঘটনার জন্য এমনভাবে নিজেকে পাল্টে ফেলতে চাচ্ছিস কেন? আর মেয়েটা এতটা বাড়াবাড়ি করে, তাহলে চাচাকে বলিস না কেন? তাহলে তো মেয়েটা উচিত শিক্ষা পাবে। তারা তো আর জানে না তুই কার মেয়ে। জানলে নিশ্চয়ই এমন সাহস দেখাবে না। আচ্ছা বাদ দাও, আজ কিছু বলে নিক না। এমন শিক্ষা দেব না একদম। এমন সং সেজে কিন্তু চাচার সামনে যাস না। চাচা দেখলে কিন্তু ভাববে কালকের জন্য তুই এমন নিজেকে ঢেকে রেখেছিস। এমনিতেই কাল রাতে চাচা অনেক ভেঙে পড়েছিল। তোর এই নতুন রূপ দেখলে আবার না অন্য কিছু ভেবে বসে। তুমি চিন্তা করো না, আমি মুখ ধুয়ে আসছি। তুমি আসো দেখেই আমি এত ভরসা পাই আপাই। তুমি না থাকলে কাল হয়তো কিছু করেই বসতাম। সামিরা মিহিকাকে জড়িয়ে ধরে। চুপ পাগলি, আপাই বলে রাখিস আমায়। তোর আপাই সবসময় তোর পাশেই থাকবে, কখনো একলা ছাড়বে না তোকে। আর কালকের কথা নিজের মাথার মেমোরি থেকে পার্মানেন্টলি ডিলিট করে দাও। ভাবো কাল কিছুই হয়নি তোমার সাথে। মিহিকা বলে চলে যায় ওয়াশরুমে। সামিরা কাল রাতের কথা ভাবে। মিহিকা যখন দরজা খুলছিল, ইস, কি হাল বানিয়ে ফেলেছিল নিজের। ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলেছিল। চুলগুলো পাগলের মতো বানিয়ে ফেলেছিল টেনে। শাড়ির আঁচল পড়ে গিয়ে ফ্লোরের সাথে গড়াগড়ি খাচ্ছিল। চোখের কাজল লেপ্টে ছিল। সেই মুহূর্তে মিহিকাকে একজন সদ্য হৃদয় ভাঙা এক পাগল মনে হচ্ছিল। সামিরা যখন মিহিকাকে জড়িয়ে ধরল, মিহিকার সে কি কান্না! কান্না করতে করতে গলা প্রায় বসিয়ে ফেলেছে। নিজের
পাগলের মতো থাপড়াতে লাগলো, নিজেকে একেবারে যেন শেষ করতে যাচ্ছিল সে। সামিরা মিহিকার এমন রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিল, দ্রুত চাচাকে ডাকে। আরমান সাহেব মিহিকার ডাক শুনে তাড়াতাড়ি করে উপরে এসে মেয়ের এমন অবস্থা দেখে দৌড়ে মেয়েকে জড়িয়ে ধরে। প্রায় মাঝরাত পর্যন্ত মিহিকার এমন পাগলপানা চলতে থাকে। সামিরা আর না পেরে আরমান সাহেবের কাছ থেকে মিহিকাকে টেনে দাঁড় করিয়ে ঠাটিয়ে গালে কয়েকটা চড় বসিয়ে দেয়, হাত ধরে টেনে ঘরে আনে। যা, নিজেকে যা করার কর, আমাদের কথা তুই ভাবিস না। কাল এক বাহিরের ছেলে কি বলল না বলল, তার জন্য নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছিস, আঘাত করছিস? তোর বাবার কথা ভাবিস না একবারও? তোর বাবার মুখের পানে চেয়ে দেখেছিস কি হাল বানিয়েছে? বাবার চেয়ে একদিনের চেনা ছেলেকেই তোর আপন মনে হয়ে গেল। তোর চিন্তায় চাচা এখনো কিছু খায়নি, ভুলে গেছিস? চাচা হার্টের রোগী, সময় মতো তাকে ঔষধ খেতে হয়। এতক্ষণ ধরে মাথা নিচু করে রেখেছিল মিহিকা, এবার মাথা উঁচু করে সামিরার পানে এবার চাইল। সামিরার কথায় কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় আধা ঘন্টা পর মিহিকা ফ্রেশ হয়ে কাপড় বদলিয়ে বের হয়ে আসে। বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে পাওয়া যাবে? আরমান সাহেব মাথা উঁচু করে মেয়ের পানে চায়। হ্যাঁ মা, তুমি আসো, আমি এখনই খাবারের ব্যবস্থা করছি। তুমি আর মিহিকা এখানেই থাকো, আমি আসছি খাবার নিয়ে। পেটের ভেতর ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করছে। সামিরা নিচে চলে যায় খাবার আনতে। মিহিকা ধীর পায়ে বাবার পাশে গিয়ে বসে, বাবার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলে, বাবা, খুব কষ্ট পেয়েছো আমার ব্যবহারে, তাই না? প্লিজ রাগ করে থেকো না আমার উপর, প্রমিস করছি আর কখনো তোমায় কষ্ট দিব না। আর তোমার কষ্ট হবে এমন কোনো কাজও আমি করব না। না রে মা, দোষ তো তোর না, দোষটা তো আমার। আমার জন্যই তো তোকে কাল এতটা অসম্মানিত হতে হলো। পারলে তোর এই অধম বাবাটাকে ক্ষমা করে দিস। না বাবা, এতে তোমার কোনো দোষ নেই, এটা তো ভাগ্যে ছিল তাই হয়েছে। আরমান সাহেব নিজের মেয়েকে জড়িয়ে ধরল। সামিরা খাবার এনে দরজার কাছে দাঁড়িয়েছিল। বাবা মেয়ের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চায়নি। এদের বাবা মেয়ের মুহূর্তগুলো দেখলে সামিরার নিজের বাবার কথা খুব মনে পড়ে। সামিরার বাবা 5 বছর হলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। সামিরার চোখের কোণে থাকা পানিটা মুছে খাবারের ট্রেটা নিয়ে ভেতরে ঢোকে। হয়েছে হয়েছে, আর কান্নাকাটি করতে হবে না, মেয়ের খাবার এনেছি, খেয়ে নাও। আরমান সাহেব খাবারের প্লেটটা হাতে নিয়ে মিহিকাকে খাইয়ে দিতে লাগলো। সামিরা সবেই খাবার মুখে দিতে চাচ্ছিল, আর এটা দেখে খাবার মুখে তুলতে পারলো না। বাবার কথা মনে পড়ে গেল। আরমান সাহেব বিষয়টা লক্ষ্য করে সামিরাকে ডাকে, কিরে, তুই ওখানে কেন? এখানে আয়, আমি আমার 2 মেয়েকে খাইয়ে দিব আজ। সামিরা বিনা পাককে উঠে গিয়ে মিহিকার পাশে বসে পড়ল। 2 মেয়েকে খাইয়ে নিজেও খেতে লাগলো আরমান সাহেব। খাওয়া শেষে মিহিকা ঔষধ এনে আরমানকে খেতে বলল। আরমান ঔষধ খেয়ে দুজনকেই গুড নাইট বলে চলে গেল নিজের ঘরে। সামিরা মিহিকার ঘরে একবার চোখ বুলিয়ে নেয়। ঘরের যেই অবস্থা করেছিস, এই ঘরে আর শোয়া যাবে না, চল আমার ঘরেই যাই। সামিরা এই বাড়িতে এসে প্রায় বেশিরভাগ সময়ই থাকে, তাই তার জন্য আলাদা একটা ঘর বরাদ্দ। মিহিকা আর সামিরা গিয়ে সামিরার ঘরে শুয়ে পড়ে। ঘুমের ঘরে বারবার বিড়বিড় করছিল মিহিকা। সামিরা বিষয়টি বুঝতে পেরে 2 হাতে আগলে নেয়। আস্তে আস্তে নিজেও ঘুমের ঘোরে তলিয়ে যায়। অসময়ে দরজা খোলার আওয়াজে মাথা ঘুরিয়ে দেখে মিহিকা মুখ ধুয়ে বের হয়েছে। সামিরা মিহিকার গালে ভালোভাবে খেয়াল করে দেখল, মিহিকার গালে থাপ্পড়ের দাগটা ভেসে আসে। সামিরার আর বুঝতে বাকি নেই কেন মিহিকা অমন চওড়া মেকআপ করেছিল মুখে। মিহিকা নিজে বের হয়ে সামিরাকেও বলে ফ্রেশ হয়ে রেডি হতে, কলেজে যাবে। সামিরাও ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে তার জন্য মিহিকা আর আরমান সাহেব অপেক্ষা করছে। সামিরা চেয়ার টেনে বসলে সবাই খাওয়া শুরু করে। প্রায় 20 মিনিট ধরে এই রোদে দাঁড়িয়ে আছে মিহিকা আর সামিরা। আজ আর তারা গাড়ি নিয়ে আসেনি। সামিরা মিহিকার পানে একবার চেয়ে রাস্তার অপর পাশে চায়। মিহিকা, আইসক্রিম খাবি? ওই দেখ রাস্তার ওপারে আইসক্রিম। সামিরা হাতের ইশারায় দেখায়। মিহিকা রাস্তার অপর পাশে তাকায়। এই গরমে আইসক্রিম খাওয়াই যায়? তুমি দাঁড়াও,
আমি আইসক্রিম নিয়ে আসি। আচ্ছা, রাস্তাটা সাবধানে পার হয়ে যাবি। মিহিকা মাথা নাড়িয়ে সাবধানের সাথে রাস্তা পার হয়ে আইসক্রিম ভ্যানের কাছে যায়। দুটো ভ্যানিলা আইসক্রিম নিয়ে যেই রাস্তা পার হতে নেবে, তখন একটা গাড়ি এসে মিহিকার সামনে ব্রেক কষে। মিহিকা ভয়ে চোখটা বন্ধ করে ফেলে। দুই হাতে থাকা আইসক্রিমটা পড়ে যায়। সামিরা তাড়াতাড়ি করে রাস্তা পার হয়ে এসে গাড়িটার সামনে দাঁড়ায়। ততক্ষণে গাড়ি থেকে একটা ছেলে বের হয়। বয়স 26 কি 27 হবে। ছেলেটি বের হয়ে সোজা মিহিকার কাছে যায়। এই যে মিস, সাবধানে চলতে পারেন না? আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। তখন তো দোষ আমাদেরকেই দিতেন। তখন দোষ দিতাম মানে? এখনো দোষ দিচ্ছি। গাড়ি কি চোখ বন্ধ করে চালান, নাকি অন্ধ লোক একটা? তেড়ে এসে কথাগুলো বলল সামিরা। এই অভি, এত কথা কিসের? হাতে পায়ে ব্যথা লাগে, কিছু টাকা গুজে দে, চলে আয়। এমনিতেই লেট হয়ে যাচ্ছে হসপিটালে যেতে। এতক্ষণ মিহিকা চুপ থাকলেও এখন আর চুপ থাকলো না। তাড়াতাড়ি করে গাড়ির ড্রাইভিং সিটের গ্লাসে টোকা দিল। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটি বিরক্তিকর চাহনি নিয়ে গাড়ির গ্লাসটা নিচে নামায়। সমস্যা কি তোমার? তোমার তো কোনো ক্ষতি হয়নি। এই অভি, 1000 টাকা দিয়ে চলে আয়। এই যে মিস্টার, টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনার এই ফাপড় অন্য কোথাও দেখাবেন। একে তো গাড়ি শরীরের ওপর দিয়ে নিতে যাচ্ছিলেন, তার উপরে টাকার বড়াই করছেন। পুলিশের 2 ঘা পিঠে পড়লে না, দেমাগ বেরিয়ে যাবে। শ্যাট আপ! তুমি একেবারে কথা বলবে না। এই আহি! উফ, চুপ থাক না তুই। এই যে মিস, দুঃখিত, ভুল হয়ে গেছে। আমাদের আসলে খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল তো, তাই বুঝতে পারিনি। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটিকে চুপ করিয়ে দিল অভি। বুঝতে পারেননি মানে কি? তাই এই তাড়াহুড়োর জন্য কি আরেকটু হলে আমার জানটাই চলে যেত না? জানটা তো যায়নি, তাহলে এত কথা কেন বাড়াচ্ছেন? আপনার আইসক্রিম নষ্ট হয়েছে, এই নিন। আইসক্রিমটা এবার শান্তি মতো নিজের গন্তব্যে নিয়ে যে খান, আর আমাদেরকেও যেতে দিন। বলেই অভি গাড়িতে উঠল। ড্রাইভিং সিটে বসা লোকটি গাড়ি চালাতে শুরু করে। এত মিষ্টি করে কথা বলার কি দরকার ছিল তোর বলতো? একে তো দোষ তোর, আহিল। তোর উপরে আবার বলছিস মিষ্টি করে কেন কথা বললাম? হ্যাঁ? আহিল আর কিছু বলল না। এমনিতেই খুব প্যারাই আছে। কাল রাতে শফিক সাহেবকে নিয়ে রওনা হলে মাঝ রাস্তায় এসে প্রচুর বুকে ব্যথা ওঠে। আসমানি তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে আসে। ব্যবসার কাজে চিটাগাং ছিল আহিল। মাঝরাতে মায়ের ফোন পেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর এসে পৌঁছালো হসপিটালে আহিল। রিসিপশন থেকে কেবিন নাম্বার জেনে সেখানে চলে গেল। কেবিনের বাহিরে সাহিলকে দাঁড়িয়ে থাকতে দেখে আহিলের মাথা গরম হয়ে গেল। ফোনে সব বলেছে আহিলকে আসমানি। সাহিলের সামনাসামনি গিয়ে সাহিলের গালে চড় বসিয়ে দিল আহিল। মুহূর্তেই পাশে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল। সাহিল গালে হাত দিয়ে আহিলের পানে চেয়ে কিছু বলতে নিলে আহিল সাহিলকে থামিয়ে দেয়। মা, এই ছেলেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি কেবল শুধু একটা চড় দিছি। আমার সামনে থাকলে আরো কিছু করে ফেলতে পারি, তাই বলছি ওকে চলে যেতে বলো। আসমানি চোখের ইশারায় সাহিলকে চলে যেতে বলো। সাহিল বিনা বাক্যে ছলছল নয়নে একবার আহিলেদের দিকে চেয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। দেখলি আপাই, বেয়াদব লোকগুলো কিভাবে আইসক্রিম ধরিয়ে দিয়ে চলে গেল। আর একদিন শুধু ভাগ্যক্রমে দেখা হয়ে নিক না, দেখিস কিভাবে নাকানি চুবানি খাওয়ায়। আচ্ছা, তখন দেখা যাবে। এখন আইসক্রিমটা খা, দেখ গলে যাচ্ছে একেবারে। আর কলেজেও তো দেরি হয়ে যাচ্ছে। ওই দেখ, একটা রিক্সা আসতেছে, চল। সামিরা আসতে থাকা রিক্সাটাকে দাঁড় করায়। মিহিকা হাতে থাকা একটা আইসক্রিম সামিরার হাতে দিয়ে অন্যটা নিজে খেতে লাগলো রিক্সায় উঠে। প্রায় 10 মিনিট পর কলেজে এসে পৌঁছালো সামিরা আর মিহিকা। সামিরা রিক্সা ভাড়া দেয়। দুজনে মিলে একসাথে কলেজে প্রবেশ করে। সামিরা পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে, আর মিহিকা ফার্স্ট ইয়ারে। এই শোন, আজ আর আমি তোদের বাসায় যাব না। জানিস তো, আম্মু অসুস্থ, হসপিটালে আছে। সেদিন তো দেখেও এলি, এখন মোটামুটি সুস্থ। আজ বাসায় নিয়ে আসবো মাকে, তাই তুই একলা চলে যাস বাসায়। আম্মু পুরোপুরি সুস্থ হলে আম্মুকে নিয়ে তোদের বাসায় যাব। আম্মু কালকে বিয়ে ভাঙার ব্যাপারটা জানে না, বুঝলি। আমি হসপিটালে থাকার কারণে যেতে পারিনি বিয়েতে। আম্মুর কাছে মামিকে রেখে এসেছি। আমি যদি বিয়েতে থাকতাম, তাহলে ওই ছেলেকে উচিত শিক্ষা দিতাম। আর শোন,
রাফিয়ার সাথে লাগতে যাস না। কিছু বললে আমায় এসে বলবি, আমি দেখে নেব বাকিটা, কেমন? মিহিকা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সামিরা মিহিকাকে টাটা বলে নিজের ক্লাসে চলে যায়। মিহিকা ক্লাসে ঢুকতে নিলেই তার পথ আটকে দাঁড়ায় রাফিয়া। মিহিকা পাশ কাটিয়ে ঢুকতে নিলেও রাফিয়া ঢুকতে দেয় না। মিহিকা এবার বিরক্তিকর চাহনি নিয়ে রাফিয়ার দিকে চায়। প্রবলেম কি তোমায়? আমার ভেতরে যেতে দিচ্ছ না কেন? সামনে থেকে সরো, আমি ভেতরে যাব। এত তাড়া কিসের তোমার মিহিকা? দাঁড়াও একটু, তোমার কালকের ইতিহাসটা সবাই জানুক। মানে কিসের ইতিহাসের কথা বলতে চাইছো তুমি? ও লে লে লে, আমাদের মিহিকা রানী কিছুই জানে না। বিয়ের আসরে কার বিয়ে ভেঙে গেছে কাল? কাল কাকে কালো বলে রিজেক্ট করেছে পাত্র? ইস, তোর মতো গাইয়া কালোকে কি কেউ দেখে প্রথমে পছন্দ করেছিল? আল্লাহই ভালো জানে। ছেলেটা ভালোই করেছে, বিয়ের আগে বিয়ে ভেঙে দিয়েছে, তোর মতো কালীকে বিয়ে না করে। মিহিকা আর এইসব কথা সহ্য করতে না পেরে ঠাটিয়ে রাফিয়ার গালে চড় বসিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমাকে চড় মারার? তোর যদি এই কলেজ ছাড়া না করছি না, তবে আমার নামও রাফিয়া না। তোমার যা করার করতে পারো, আই ডোন্ট কেয়ার। ফার্দার এমন বিহেভিয়ার আমার সাথে করলে এর চেয়েও মারাত্মক কিছু করব তোমার সাথে। তাই তোমায় সতর্ক করে গেলাম, নেক্সট টাইম বুঝে শুনে লাগতে আসবে আমার সাথে। এবার সামনে থেকে সরো, ঢুকতে দাও। মিহিকা রাফিয়াকে সামনে থেকে সরিয়ে ভেতরে ঢুকে মেঘলার পাশের সিটে গিয়ে বসে পড়ে। কলেজে এই মাত্র এই মেঘলাই মিহিকার সাথে মেশে। এটা তুমি কি করলে মিহিকা? এবার তো ও তোমায় কলেজ ছাড়া করবে। চিন্তা করো না, ও আমার কিছুই করতে পারবে না। দোষটা ফার্স্টে ও করেছে। আর এই টপিক বাদ দাও, ওই দেখো টিচার চলে আসছে ক্লাসে, মন দাও। মেঘলা বলে দুজন ক্লাসে মনোযোগ দেয়। আহিল আলতো পায়ে কেবিনের দরজাটা ঠেলে ঢুকে পড়ে। চিন্তা করো না, ও আমার কিছুই করতে পারবে না। দোষটা ফার্স্টে ও করেছে। আর এই টপিক বাদ দাও তো, ওই দেখো টিচার চলে আসছে ক্লাসে, মন দাও। মেঘলা বলে দুজনেই ক্লাসে মনোযোগ দিল। আহিল আলতো পায়ে কেবিনের দরজা ঠেলে ঢুকে পড়ে। বেডে অক্সিজেন মাস্ক পরা নিস্তেজভাবে পড়ে আছে শফিক। আহিল গিয়ে শফিকের পাশে বসে পড়ে। শফিকের হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নেয়। আহিলের পেছনে পেছনে আসমানিও ঢোকে। আহিল, তোর বাবার আজ এই অবস্থা কিন্তু ওই সাহিলের জন্যই। ভরা বিয়ের আসরে মিহিকাকে রিজেক্ট করে তারই ফুফাতো বোন আরশিয়াকে বিয়ে করেছে। এবার আর ওকে ছেড়ে দিস না। ছেলেটাকে তোরা বাপ বেটা মিলে আদর দিয়ে দিয়ে এই রকম তৈরি করেছিস। সাহিল আমার নিজের ছেলে ছিল না বলে সাহিলকে তেমন ভাবে শাসন করিনি। যদি ভাবতো নিজের মা না, তাই এমন ব্যবহার করে আমার সাথে। আচ্ছা মা, এখন একটু চুপ থাকো না, সাহিলকে পরে দেখছি। আগে বাবাকে সুস্থ হতে দাও। এসে থেকে তুমি সাহিল সাহিল করেই যাচ্ছ। এই সাহিল করেছে, ওই সাহিল করেছে, এবার থামো প্লিজ। ফোনের আওয়াজ পেয়ে আহিল নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখে অভি কল করেছে। হ্যালো অভি, কই তুই? দোস্ত, কলেজ থেকে ফোন এসেছে, আর্জেন্ট যেতে হবে, তাই কলেজে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস, আর সন্ধ্যায় একটু আমার বাসায় আসিস, কথা আছে। আচ্ছা, সময় পেলে যাব, এখন রাখি, বলেই অভি ফোনটা কেটে দেয়। আহিল ফোনটা পকেটে ভরতে নিয়ে দেখে শফিক সাহেব হাত নাড়াচ্ছেন। আহিল তাড়াতাড়ি করে ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে চেক করে। ততক্ষণে শফিক সাহেব পুরোপুরি চোখ মেলে তাকিয়েছে। ডক্টর, আমার বাবাকে কখন বাসায় নিয়ে যেতে পারবো? আপনারা চাইলে আজই নিয়ে যেতে পারেন, তবে দেখবেন উত্তেজিত হবার মতো কোনো ঘটনা যেন তার সাথে না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। টাইম টু টাইম ঔষধ আর খাবার খাওয়াবেন। অবশ্যই ডক্টর, সেই দিকে খেয়াল থাকবে। আর ধন্যবাদ আপনাকে অনেক। ইটস ওকে, এটা আমাদের দায়িত্ব। এখন আসি। ডক্টর বেরিয়ে গেলে আহিল শফিকের পাশে বসে। শফিক আলতো করে অক্সিজেনের মাস্কটা খুলে ফেলে। আহিল, আমি ছেলেটাকে মানুষ করতে পারলাম না রে। ছেলেটা আমার মান সম্মানের সাথে সাথে এতদিনের বন্ধুত্বটাকেও ধুলোর সাথে মিশিয়ে দিল। আরমান আর আমার সাথে যোগাযোগ রাখবে না রে। তুমি চিন্তা করো না, আঙ্কেলের সাথে আমি কথা বলবো। তবে সাহিলের সাথে আলাদা করে কথা বলতে হবে। ও কি চায় সেটা জানতে হবে। ও যা শুরু করেছে এবার সেটা বন্ধ করা উচিত। এর আগেও অনেক কাণ্ড ঘটিয়েছে। আমি চুপ ছিলাম তোমার জন্য। এবার কিন্তু আমি চুপ থাকবো না, বলে রাখলাম। আর তুমিও কিন্তু
কিছু বলতে আসবা না। সাহিল বাড়ি ফিরে সোজা গিয়ে সোফায় বসে। আরশিয়া সাহিলকে দেখে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয়। কাল রাতে যখন তারা এই বাসায় ঢোকে তখন বাসায় শুধু আহিয়া মানে কাজের বুয়া আর সাইফা বেগম, শফিক সাহেবের মা বাসায় ছিলেন। সাহিল বাড়ি এসে কলিং বেল বাজালে আহিয়া এসে দরজাটা খুলে দেয়। দরজার সামনে সাহিলকে দেখে রেগে যায় আহিয়া। তুমি কেন এসেছো সাহিল ভাই এই বাসায়? তোমার জন্য বাবা হসপিটালে ভর্তি, তুমি হসপিটালে না গিয়ে বউ নিয়ে বাসায় এসেছো? কি, বাবা হসপিটালে ভর্তি? আমাকে তো ফোন করে জানালো না। আমি এক্ষুনি যাচ্ছি। কোন হসপিটালে ভর্তি তাই বল। আহিয়া হসপিটালের নাম বললে সাহিল আরশিয়াকে রেখেই হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। পেছন থেকে আরশিয়া ডাক দিলেও সাহিল সেটা না শুনেই চলে যায়। আহিয়া দরজা খোলা রেখেই চলে যেতে নিলে আরশিয়া পেছন থেকে ডাক দেয়, এই শোনো না, আমাকে সাহিলের রুমটা দেখিয়ে দিবে? আসলে আমার চেঞ্জ করা প্রয়োজন। সোজা উপরে গিয়ে ডান পাশের সেকেন্ড রুমটাই হচ্ছে সাহিল ভাইয়ের। আহিয়া পেছনে না ফিরেই বলে উপরে উঠে চলে যায়। বাপরে, অ্যাটিটিউড এইটুকু মেয়ের। আরশিয়া আহিয়ার যাওয়ার পানে একবার চেয়ে ভেংচি কেটে আহিয়ার বলার রুমে খুঁজে চলে গেল। আহিয়া সোজা নিজের দাদির ঘরে যায়। সাইফা বেগম দরজা খোলার আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করে, কি রে দিদি ভাই, কে এসেছে? কে আবার? তোমার আদরের নাতি সাহিল ভাই। ওকে একবার পাঠাতো আমার রুমে। ওর সাহস দেখে আমি অবাক। আমাদের খেয়ে আমাদের পরে এখন আমাদের কথার অবাধ্য হয়। ওর জন্য আমার একমাত্র ছেলে এখন হসপিটালে ভর্তি। সাহিল ভাই বাসায় নেই, হসপিটালে গেছে কেবলই। সে নাকি জানতো না বাবা হসপিটালে ভর্তি। ও আচ্ছা, আসুক হসপিটাল থেকে ফিরে, আমি দেখে নেব নে। তুই আয়, ঘুমিয়ে পড়, কান্নাকাটি করে চোখ মুখের কি অবস্থা করেছিস। আহিয়া আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ে দাদির পাশে। রাত অনেকটাই হওয়ায় আহিয়া আর হসপিটালে যেতে দেয়নি সাইফা বেগম। সাহিল আরশিয়ার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। সাহিল একবার আরশিয়ার পানে চায়। এ কি, তুমি এমন ঘেমে গেছো কেন? আর তোমার এমন অবস্থা কেন? আর এটা কেমন শাড়ি পরেছো তুমি? এই শাড়ি তো আমাদের বাড়ির কাজের বুয়াও পরে না। দাদি সকাল থেকে বাড়ির সব কাজ আমায় দিয়ে করিয়াচ্ছে, কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছে। কাল রাতে শাড়ি চাইতে গেলে দাদি আমাকে এই শাড়িটা ধরিয়ে দেয়। কি, আর তুমিও বোকার মতো পরলে এই শাড়ি? দাদি, ও দাদি, কই তুমি? নিচে আসো তাড়াতাড়ি। সাইফা বেগম ওপর থেকে সাহিলের ডাক শুনে সিঁড়ির কাছে আসে। কি হয়েছে, এভাবে অভদ্রের মতো ডাকছো কেন? তুমি আরশিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ কেন? আর বাসার কাজের বুয়াকে ছুটি দিচ্ছ কেন? এটা কি শাড়ি দিছো তুমি ওরে? এমন শাড়ি তো আমাদের কাজের বুয়াও পরে না। আমি কি করব না করব সেটা কি তুই আমায় শিখিয়ে দিবি? এটা আমার বাড়ি, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আর না শুনলে দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারিস। বলেই আবারও ঘরে ঢুকে গেল সাইফা বেগম। এই দাদির আবার কি হলো, এমন শুরু করেছে কেন? আচ্ছা বাদ দাও, হসপিটালের কি খবর? আঙ্কেল কেমন আছেন? মোটামুটি ভালোই আছে। আর আহিল ভাই এসেছে হসপিটালে, আমায় দেখেই চড় মেরেছে, হসপিটাল থেকে পাঠিয়ে দিয়েছে। তোমায় মেরেছে কেন আহিল ভাই? আর তুমিও চুপচাপ মার খেলে, প্রতিবাদ করতে পারোনি? কি প্রতিবাদ করব? দোষটা তো আমারই। আমার কারণেই তো বাবার এই অবস্থা আজ। আচ্ছা বাদ দাও, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আহিয়া কই, ও কি তোমায় একটু হেল্প করতে পারে না? সরি ভাই, আমি তোর বউকে হেল্প করতে পারবো না। যার জন্য আজ আমার বাবার এই অবস্থা, তাকে কিনা আমি হেল্প করব? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল আহিয়া। এত কথা কই থেকে শিখলি তুই? আমাকে দেখতে পারিস না ভালো কথা। আরশিয়া কি দোষ করলো? ওর সাথে এমন করছিস কেন তোরা? তোমাকে তোমার ব্যবহারের জন্যই দেখতে পারি না। দেখলে না, তোমার বিয়েতেও যাইনি। তোমার বিয়েতে না গিয়ে ভালোই করেছিলাম। তোমার বিয়েতে গিয়ে অন্তত তোমার তামাশা দেখতে হয়নি। এমনি এমনি তো কম আর তামাশা করো না। মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর বড় ভাই। চড়িয়ে সোজা করে ফেলবো। এই কথাটা কেন যেন যেন আমি আর নেক্সট টাইম তোমার মুখে না শুনি সাহিল ভাই। তুমি কিসের বড় ভাই? তুমি একটা স্বার্থপর, শুধু নিজের স্বার্থটাই দেখো। যাই হোক, তোমার সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাই না। আমি হসপিটালে যাচ্ছি। সাহিল একবার আহিয়ার পানে চেয়ে কিছু একটা ভাবতে লাগলো।
সিঙ্গাপুরের একটি দালানের বেলকনিতে দাঁড়িয়ে একটি ছেলে হাতে থাকা ছবিটির দিকে তাকিয়ে আছে। এক হাত দিয়ে সিগারেটে টান দিচ্ছে। ছবিটাতে একবার চুমু খেয়ে বলে, চিন্তা করো না মায়াবতী, আমি আসছি খুব শীঘ্রই। তোমার সব কষ্টের অবসান ঘটিয়ে আমি তোমায় আমার মনের রানী করে নিতে চাই। তোমার ওই কাজল কালো চোখের প্রেমে পড়েছি সেই 7 বছর আগে। কখনো বলার সাহস হয়ে ওঠেনি, কিন্তু এবার আর আমি কোনো বারণ শুনবো না। তোমাকে আমি আমার করেই ছাড়বো, আই প্রমিস। দেখা হচ্ছে আমার প্রিয় ভ্রমর তোমার সাথে। প্রিন্সিপালের কক্ষের বাহিরে দাঁড়িয়ে আছে মিহিকা, রাফিয়া আর তাদের সাথে রয়েছে সামিরা, মেঘলা। প্রিন্সিপাল তাদের বাহিরে দাঁড় করিয়ে রেখে রাফিয়ার ভাই আর মিহিকা বাবার সাথে কথা বলছে। রাফিয়া মিহিকাকে কলেজ থেকে বের করে দেবার জন্য মিথ্যা কান্নার নাটক করে প্রিন্সিপালের কাছে গিয়ে মিহিকার নামে বিচার দেয়, এই বলে যে মিহিকা তাকে বিনা কারণে ক্লাসের সবার সামনে চড় মেরেছে। তৎক্ষণাৎই প্রিন্সিপাল মিহিকাকে ডেকে আনায়। মিহিকা আসলে তার থেকে সমস্ত ঘটনা শুনে মিহিকার থেকে তার বাবার নাম্বার ও রাফিয়ার থেকে তার ভাইয়ের নাম্বার নিয়ে তাদের কলেজে আসতে বলে। বেশ কিছুক্ষণ পর আলোচনা শেষে প্রিন্সিপাল তাদের কক্ষে ঢুকতে বলে। রাফিয়া আর মিহিকা পারমিশন নিয়ে কক্ষে ঢোকে। মিহিকা প্রিন্সিপালের রুমে ঢুকতেই একটা ঝটকা খায়। এ কি, তার বাবার পাশের চেয়ারটাতে তো সেই সকালের ছেলেটা যে কিনা আইসক্রিম ধরিয়ে দিয়ে চলে গিয়েছিল। রাফিয়া তার মানে এই লোকটার বোন? কথাগুলো মনে মনে একবার আউড়িয়ে বাবার পাশে গিয়ে দাঁড়ায়। অভি একবার মিহিকার পানে চেয়ে রাফিয়ার দিকে তাকায়। চেয়ার ছেড়ে উঠে রাফিয়ার সামনে দাঁড়ায়। রাফিয়া, যাও গিয়ে মিহিকার থেকে ক্ষমা চাও। আর ইউ ম্যাড ব্রো? আমি কেন ওই মেয়ের কাছে ক্ষমা চাইবো? দোষ করেছে ওই মেয়ে, ক্ষমা চাইলে ওই মেয়ে আমার কাছে চাইবে, আমি না। বেশ, তুমি যখন ক্ষমা চাইবে না, তাহলে স্যার আপনি ওর যা করার করুন। আপনি চাইলে ওকে কলেজ থেকে টিসি দিয়ে বের করে দিতে পারেন। ব্রো, এসব কি বলছো তুমি? আমায় কেন কলেজ থেকে টিসি দিয়ে বের করবে? তুমি জানো এই মেয়েটা আমার গালে থাপ্পড় মেরেছে, ওর কত বড় সাহস। অভি এবার মিহিকার দিকে তাকায়। মিহিকার উদ্দেশ্যে বলে, মিস মিহিকা, আপনি কিন্তু ভুল করছেন। মিহিকা কিছু না বোঝায়ে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, মানে কি বলতে চাইছেন? আপনার বোন অন্যায় করবে আর আমি মুখ বুজে সহ্য করব, তাই বোঝাতে চাইছেন? আমি সেটা কখন বললাম? আমি বলতে চাইছি আপনি রাফিয়াকে একটা চড় দিয়ে ভুল করেছেন। আপনার উচিত ছিল আরো 2-3টা চড় দেওয়ার। ব্রো, তুমি ওই মেয়ের সাইড নিয়ে কথা বলছো কেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে তো চড়িয়ে গাল লাল করে ফেলবো, ফাজিল মেয়ে। তুমি একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের পার্সোনাল বিষয় নিয়ে তাকে হ্যারেস করো? তোমার তাকে পছন্দ না, ভালো কথা, মিশবা না তার সাথে, কেন তাকে আঘাত দিয়ে কথা বলবা তুমি? তুমি যদি এখনই মিস মিহিকার কাছে ক্ষমা না চাও, তাহলে আমি চাচাকে তোমার ব্যাপারটা জানাতে বাধ্য হব। নাও ইয়োর চয়েস। তুমি তার কাছে ক্ষমা চাইবে নাকি তোমার বাবার কাছে গিয়ে জবাবদিহিতা করবে? প্লিজ বড়, পাপাকে কিছু বলো না, আমি এক্ষুনি ক্ষমা চাইছি ওই মেয়ের কাছে। কথাটা বলে রাফিয়া গিয়ে মিহিকার সামনে দাঁড়িয়ে সরি বলে। শোনো মেয়ে, তুমি আমার মেয়ের বয়সী, তাই বলে রাখি, ফার্দার যদি দেখেছি তুমি আমার মেয়ের পেছনে লেগেছো বা তার ব্যক্তিত্বকে নিয়ে কটু কথা বলেছো, তো সেই দিনই তোমার এই কলেজের শেষ দিন, যেখানে আমার মেয়েকে আমি ফুলের টোকাও লাগতে দেই না, সেখানে তুমি কিনা আমার মেয়েকে কথা শোনাও। তাই ভালোভাবে বলছি, তোমরা ক্লাসমেট, মিলেমিশে থাকবে। এই বয়সে মনের ভেতরে এত হিংসা পুষে রাখো কেন? চল মিহিকা, আসি। মাইদুল, আবার দেখা হবে। আমাদের বাসায় যাস সময় পেলে। প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে কক্ষ ত্যাগ করে মিহিকা আর আরমান সাহেব। রাফিয়া রাগে একবার অভির দিকে চেয়ে রুম থেকে বেরিয়ে যায়। অভিও এবার প্রিন্সিপাল মাহমুদুলের নিকট থেকে বিদায় নিয়ে যেতে লাগলে মাহমুদুল বলে ওঠে, অভি, তুমি আমার পুরানো স্টুডেন্ট, তোমায় আমি ছেলের নজরেই দেখি। রাফিয়াকে সামলাও সময় থাকতে, না হলে এর আগেও আমি দেখেছি মিহিকার সাথে তাকে বাজে ব্যবহার করতে। আমার বন্ধুর মেয়ে মিহিকা কখনো নালিশ করতে দেখিনি তোমার বোনকে নিয়ে। ও জানে একবার নালিশ করলে ব্যাপারটা তার বাবা আরমানের কানে চলে যাবে, আর তার কানে গেলে তোমার বোনের পড়ালেখা শেষ এই কলেজে। তাই বলছি,
ওকে বোঝাও ও যেন মিহিকার সাথে লাগতে না যায়। ঠিক আছে স্যার, এই ব্যাপারটা আমি দেখব। কথাটা বলেই অভি চলে যায়। আরমান সাহেব গাড়ি চালাচ্ছেন আর তার পাশেই বসে আছে মিহিকা, আর তার পেছনের সিটে আছে সামিরা আর মেঘলা। সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না দেখে নীরবতা ভেঙে এবার আরমান সাহেব বলে উঠল, মিহিকা, তোমায় বলেছিলাম না কলেজে কেউ বাজে ব্যবহার করলে আমায় বলে দিতে? আজ আমায় মাইদুলের থেকে শুনতে হলো, কেন সেটা বলো। আসলে বাবা, তুমি শুনলে শুধু শুধু কলেজে এসে মেয়েটাকে বকতে আর আমার কলেজও চেঞ্জ করে ফেলতে, তাই বলিনি। কিন্তু তোমার তো উচিত ছিল আমায় বলার, তাই না? আর সামিরা, তুই কেন বলিসনি আমায় বল? চাচার কথা শুনে চমকে ওঠে সামিরা। চাচা, আমি তো তেমন কিছুই জানতাম না এই ব্যাপারে, আজ সকালেই জেনেছি। আমি বলেছিলাম তোমায় এই ব্যাপারে জানাতে। আঙ্কেল গাড়িটা এখানেই রাখেন, আমার বাসা এখানেই। আহিল সোজা বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসে। পিছু পিছু অভিও গিয়ে তার পাশের সিটে বসে পড়ে। অভি বসা মাত্রই আহিল খুব স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। অভি বুঝতে পেরে গেছে আহিল প্রচন্ড রেগে আছে, এখন কিছু বলা মানেই হিতে বিপরীত হওয়া। বেশ খানিকক্ষণ পর একটা নিস্তব্ধ খেলার মাঠের সামনে গাড়ি এনে থামায় আহিল। গাড়ি থেকে বেরিয়ে সোজা সামনে হেঁটে বটগাছের সাথে থাকা বেঞ্চটাতে গিয়ে বসে। অভিও গাড়ি থেকে বেরিয়ে সেই বেঞ্চটাতে এসে আহিলের পাশে বসে। বেশ খানিক নীরবতা থেকে অভির মুখ খোলে, কিরে, এবার কি রাগ কমলো তোর? শুধু শুধু এত হাইপার হচ্ছিস কেন? আহিল ঘাড়টা হালকা কাত করে অভির পানে চেয়ে সরস গলায় বলে, এটা কি রেগে যাওয়ার বিষয় না? দাদি কিভাবে পারলো ওই রাস্কেলটাকে বাসায় জায়গা দিতে? আমার তো ওকে দেখলেই রাগে মাথাটা গরম হয়ে যাচ্ছে। অভি নিরেট কণ্ঠে গা ছাড়া ভাব নিয়েই বলে, দাদি তো কিছু ভুল বলেনি রে আহিল, তার জায়গায় সে ঠিক আছে। আকস্মিক প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে অভির পানে। তুই কি বলতে চাইছিস? দাদি কাজটা ঠিক করেছে? ও একটা মেয়েকে বিয়ের আসরে অসম্মান করে আর তারই বোনকে বিয়ে করে? অভি আহিলের পিঠে হাত রাখে। ব্যাপারটা অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা কর আহিল। দাদি কি করত? সাহিলকে কি বাড়ি থেকে বের করে দিত? তাহলে ওরা কোথায় থাকতো, খেত কিভাবে? এটা ভেবে দেখেছিস একবারও? দাদি এতটাও নির্বোধ না, নিশ্চয়ই কিছু একটা ভেবেই এই কাজটা করেছে। আহিল অভির কথাগুলো মন দিয়ে শুনে তপ্ত শ্বাস ফেলে সামনে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের খেলা দেখতে লাগলো। অভি আহিলকে একবার পর্যবেক্ষণ করে ফের শুধালো, আহিল, মনে আছে কালকের সেই মেয়েগুলোর কথা? আহিল সামনে থেকে দৃষ্টি ফিরিয়ে অভির দিকে প্রশ্নার্থক চাহনি নিক্ষেপ করলো। আহিলের চাহনি দেখে অভি আবারও বলতে লাগলো, আরে ওই যে ওই মেয়েগুলো যাদের সাথে কথা কাটাকাটি হলো না, গাড়ির নিচে আরেকটু হলেই চাপা পড়ে যেত। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো হঠাৎ ওদের কথা বলছিস কেন? বিচ্ছু মেয়ের দল। ওখানে যে মেয়েটার হাতে আইসক্রিম ছিল না, দেখতে শ্যামলা, ওই মেয়েটাই হচ্ছে মিহিকা, যাকে সাহিল বিয়ে করতে গিয়েছিল। আকস্মাৎ হকচকিয়ে যায় আহিল। তুই জানলি কিভাবে ওই মেয়েটাই মিহিকা? আর মেয়েটা তো দেখি পিচ্ছি। হ্যাঁ, পিচ্ছিই বটে, কিন্তু প্রখর, সাহসী, বুদ্ধিমত্তা। আজ সকালে বললাম না, কলেজ থেকে ফোন এসেছিল। আহিল হ্যাঁ জানালে অভি আবারও বলতে শুরু করে, আমার চাচার মেয়ে রাফিয়া আছে না, ওর নামে নালিশ এসেছিল কলেজ থেকে। রাফিয়া মিহিকাকে কথায় কথায় পিঞ্চ মেরে কথা বলে ওর গায়ের রং নিয়ে। তার মধ্যে আবার পরশু বিয়ে ভেঙে গেছে, সেটা নিয়ে কথা শোনাতে গেলে মিহিকা ঠাটিয়ে চড় বসায় রাফিয়ার গালে। এই বিষয় নিয়ে আমায় আর মিহিকার বাবাকে ডেকে ডেকে পাঠায় কলেজে। সেখান থেকে চিনলাম আজ। আহিল সামনের দিকে চেয়ে বিরস গলায় বলে, সামনের সপ্তাহে একবার মিহিকাদের বাসায় যেতে হবে। আঙ্কেল আর বাবার মাঝে সব মিটমাট করাতে হবে। বাবা এমনিতেই অনেক ভেঙে পড়েছে, এর মাঝে যদি তাদের সম্পর্কটা একটু ভালোর দিকে এগোয় তাহলে বাবা অনেক খুশি হবে। প্রায় ঘন্টাখানেক ধরে মিহিকা তার চাচিকে বলে বলে রাজি করায় তাদের বাসায় যাওয়ার জন্য। প্রথমে মমতাজ বেগম রাজি না হলেও মিহিকার সাথে না পেরে রাজি হয়ে যায় আর যাওয়ার জন্য।
মিহিকা আরমান অবশেষে সামিরা আর মমতাজ বেগমকে নিয়ে বাসায় ফেরে। বাসায় ফিরে যে যার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। বিকালে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। রোদের প্রকোপও তেমন নেই। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। আকাশটাও হালকা মেঘলা। ইদানিং প্রচুর গরম পড়ে। আজ মনে হয় রহমতের বৃষ্টি নামবে। ছাদের দোলনাটায় বসে আছে মিহিকা। আজকের আবহাওয়াটাও দারুণ লাগছে। দমকা হাওয়া আর সারা শরীরে ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে। অবাধ্য চুলগুলো বারংবার মুখের সামনে এসে পড়ছে। চুলগুলো যেন আর বিরক্ত না করতে পারে, তাই চুলগুলোকে আলতো হাতে মুঠোয় পুরে নিয়ে খোপা করে নিল। সামিরা মিহিকাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। ধপাস করে কেউ দোলনায় বসাতেই মিহিকা ঘাড় ঘুরিয়ে দেখে সামিরা বসেছে। কি ব্যাপার আপাই, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? সামিরা ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে। তুই যে ছাদে এসেছিস, আমায় বলবি না? আমি যে তোকে হন্যে হয়ে খুঁজতেছি। মিহিকা দোলনা ছেড়ে উঠে দাঁড়ায়। ছাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে জবাব দেয়, তুমি কি তোমার ফোনটা চেক করেছিলে? সামিরা হতচকিত কণ্ঠে বলে, না, ফোনটা চেক করলে দেখতে পেতে। তোমায় মেসেজ দিয়ে রেখেছি যে আমি ছাদে যাচ্ছি, তুমিও চলে আসো। সামিরা হতবিহ্বল এই কথাটা শুনে রুমে গিয়ে বলল, কি হতো? কথাটা মনে ভেতরেই রেখে দিল সামিরা। তা ছাদে এসেছিস কেন? বৃষ্টি আসতে পারে, চল নিচে যাই। মিহিকা মাথা নত করে জবাব দেয়, আপাই, আমি আজ বৃষ্টিতে ভিজবো। প্লিজ তুমি বাবাকে বলো না, বাবা শুনলে রেগে যাবে। চাচা শুনলে যেহেতু রেগেই যাবে, তাহলে এমন কাজ করতে চাচ্ছিস কেন? আর বৃষ্টিতে ভিজে জ্বর আসলে চাচা এমনিতেই যেন তেন হয়ে যাবে কিন্তু। মিহিকা ছাদের দেওয়াল ছেড়ে সামিরার সামনে এসে সামিরার দুই হাত নিজের হাতের মধ্যে পুরে নেয়। অসহায় কণ্ঠে জানান দেয়, আপাই প্লিজ বলো না, আমি বেশিক্ষণ ভিজবো না বৃষ্টিতে। সামিরা মিহিকার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে আলতো করে মিহিকার মাথায় হাত রাখে। আচ্ছা বলবো না, তবে বেশি ভিজতে পারবে না, বলে রাখলাম। মিহিকা আস্তে বলে সামিরাকে জড়িয়ে ধরে, আমার লক্ষ্মী আপাই তুমি। হয়েছে, ছাড়, আর পাম দিতে হবে না। আমি ছাদের কাপড়গুলো নিয়ে গেলাম, তুইও তাড়াতাড়ি চলে আসিস। মিহিকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহিল অভিককে বাসায় ড্রপ করে দিয়ে নিজের বাসায় ফেরার পথে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। রাস্তার ধুলোবালি সব উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে সাথে। রাস্তার মানুষজন ছোটাছুটি করছে বৃষ্টি আগেই নিজ নিজ গৃহে ফেরার জন্য। আর এরই মধ্যে গর্জে বৃষ্টি নামা শুরু করে। লোকজন দৌড়ে দোকানে পড়ে গিয়ে আশ্রয় নিল, আর কেউ কেউ কাক ভেজা হয়ে বাড়ির পথে হাঁটা দিল। আহিল একবার রাস্তার দিকে চেয়ে গাড়ি থেকে নামতে চেয়েও কিছু একটা মনে করে আর নামলো না। গাড়ি স্টার্ট দিল। গর্জে বৃষ্টি নামার ফলে রাস্তাঘাট বৃষ্টির পানিতে প্রায় ডুবে গেছে। তার উপরে জ্যাম। প্রায় 20 মিনিট হলো জ্যাম ছাড়ার কোনো নামগন্ধ নেই। আহিল গাড়িটাকে পেছনে ঘুরিয়ে অন্য একটা রাস্তা নেয় বাসায় যাবার জন্য। মাঝ রাস্তায় এসে হঠাৎ ঘাড়টা কাত করাতেই পাশে থাকা বিল্ডিং এর চোখ আটকে যায় আহিলের। ছাদে দুই হাত মেলে দাঁড়িয়ে ভিজছে এক রমণী। কি স্নিগ্ধ লাগছে দেখতে। পরনে শুভ্র রঙের কুর্তি, চুলগুলো কোমর অবধি ছাড়া, অথচ মুখটা দেখা যাচ্ছে না। মুখ দেখার জন্য আহিল গাড়ির গ্লাসটা নিচে নামিয়ে মাথাটা বের করে। তবুও বেচারা আহিল মেয়েটার ফেস দেখতে পারে না। হঠাৎ একটা মেয়ে ছাতা মাথায় করে এসে মেয়েটিকে টেনে ছাদ থেকে নামিয়ে নিয়ে যায়। আরমান খান অফিসে বসে ফাইল দেখছিল। আচমকা তার মুঠো ফোনটি বেজে ওঠায়। ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে আপা লেখা দেখে বুঝতে পারে আর বাকি নেই, ফোনটা তার আরশি আপাই করেছে। হ্যালো আপা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আছি ভালো। তা হঠাৎ কি মনে করে ফোন করলি? কেন রে, আমি বুঝি ফোন করতে পারি না তোকে? নাকি আরশিয়ার জন্য আমার উপরে রেগে আছিস? না আপা, তেমনটা না। আসলে আমি কিছু ফাইল দেখছিলাম তো, তাই। আচ্ছা বাদ দে, শোন, সুখবর আছে। আমাদের আয়ুষ দেশে ফিরছে কাল। তুই কিন্তু আসবি এয়ারপোর্টে মিহিকাকে সামিরাকে নিয়ে। ও বাবা, তোর ছেলে তাহলে দেশের মাটিতে পা অবশেষে রাখবে? আচ্ছা চিন্তা করিস না, সময় পেলে সামিরা আর মিহিকাকে নিয়ে যাব। তা ফ্লাইট কয়টায় আয়ুষের? বাংলাদেশে ল্যান্ড করবে বিকাল 4টা নাগাদ। আচ্ছা রাখি, অনেক কাজ বাকি আছে, ছেলেটা এতদিন পর আসবে, সবকিছু গুছিয়ে রাখতে হবে তো।
আরমান সাহেব আচ্ছা বলে ফোনটা কেটে দেয়। একের পর এক হাসি দেওয়ার তালে আসে মিহিকা। কাল বৃষ্টিতে ভেজার দরুন ঠান্ডা জ্বরে নাজেহাল। সামিরা বিছানার এক প্রান্তে বসে মিহিকাকে পর্যবেক্ষণ করছে। মিহিকার কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করে সামিরা বিরস গলায় বলে, এবার হয়েছে না? ভালো হয়েছে তো? জ্বরে পড়ে থাকা বিছানায় তোর আর যেতে হবে না আয়েশ ভাইকে রিসিভ করতে। সামিরার কথা শুনে আকস্মিক চমকে যায় মিহিকা। কি বললে তুমি আপাই? আয়ুষ ভাই আসছে? কখন, কবে? আমায় বললে না কেন? আরে আরে, আগে শ্বাস নে ঠিক মতো। আয়ুষ ভাই আজই আসছে বিকালে। চাচা রাতে বাসায় ফিরে বলল। সামিরা কথাটা শুনে মন খারাপ করে বিরস গলায় মিহিকাকে জানায়, বাবা কাল রাতে বলেছে আর তুমি আমায় বললে না আপাই? এটা কিন্তু ঠিক না। আয়ুষ ভাইকে কতদিন পরে দেখি না, আর ভাইয়ার মুখে কতদিন কাজল ভোমর ডাকটা শুনি না। ভাইয়া বিদেশে যাবার পর তো একদিনও আমার সাথে কথা বলেনি। সামিরা মিহিকার মন খারাপ দেখে মিহিকার পিঠে হাত রাখে। আচ্ছা বাবু, রাগ করো না, ভাইয়া তো আজ আসছেই। অভিমান অভিযোগ সব না হয় তার সামনে তুলে ধরো। এই আরশিয়া, সকালে খাবার কোথায় টেবিলে? খাবার না বানিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ তুমি? এক্ষুনি নিচে আসো বলছি। আমার যেন দ্বিতীয়বার তোমায় না বলতে হয়। সকাল সকাল হাঁক ছেড়ে ডাকলেন আরশিয়াকে সাইফা বেগম। সাইফা বেগমের ডাকে তড়িঘড়ি করে বিছানা ছাড়ে আরশিয়া। বিছানা থেকে উঠে সাহিলকে ডাকতে লাগে আরশিয়া। ঘুমে ডিস্টার্ব হওয়ায় চোখ মুখ কুঁচকে আসে সাহিলের। পিটপিট করে চোখ খুলে তাকায় সাহিল। চোখের সামনে আরশিয়াকে দেখে আরশিয়ার হাত তার শরীর থেকে সরিয়ে দেয়। সমস্যা কি তোমার? আমায় ডাকতেছো কেন? আরে তাড়াতাড়ি ওঠো, দাদি ডাকতেছে। কাঁথাটা আরেকটু ভালোভাবে শরীরে টেনে নেয় সাহিল। তোমায় ডাকতেছে, তুমি যাও না। আমায় ডাকার কি হলো? দাদি রান্নার জন্য ডাকতেছে। আমি তো তেমন রান্না বান্না পারি না। এখন কি করব? গিয়ে দাদিকে বলো তুমি পারো না। আর তা না হলে আমিনা খালা তো আছেই, তার থেকে শেখো গিয়ে। আর ডিস্টার্ব করো না আমায়, যাও। আরশিয়া ফ্রেশ হয়ে নিচে নামে। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতে ভয়ে জড়সড় হয়ে যায় আরশিয়া। সাইফা বেগম রাগী চাহনি নিয়ে আরশিয়ার দিকে চেয়ে রয়, যেন এই চোখ দিয়েই আরশিয়াকে ভর্ৎস করে ফেলবে। তুমি কি জমিদারের বেটি যে এত সকাল পর্যন্ত ঘুমাও? বাড়ির কাজকর্ম কে করবে? আমাদের কি না খেয়ে থাকতে হবে নাকি? হুঙ্কার দিয়ে বলে ওঠেন সাইফা বেগম। কেন দাদি, আমিনা খালা কি নেই এসবের জন্য? আমিনা আজ থেকে আমায় দেখাশোনা করবে, আর বাড়ির সব কাজ তুমি করবে, রান্না থেকে শুরু করে সব। কিন্তু দাদি, আমি তো কিছুই পারি না, আমার এসব করার অভ্যাস নেই। মাথা নত করে জবাব দেয় আরশিয়া। সেটা তুমি জানো ও পারো কি পারো না। আমার 9টার মধ্যে টেবিলে খাবার চাই মানে চাই, বলেই চলে যায় সাইফা বেগম। আরশিয়া এবার সাইফা বেগমের যাওয়ার পানে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। এয়ারপোর্টে এসে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে মিহিকা, সামিরা, আরমান আর আরশি আর টিপু খান। মিহিকা অসুস্থ শরীর নিয়ে চলে আসে আয়ুষকে দেখার জন্য। মিহিকা আর অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, তাই পাশে থাকা রেস্টুরেন্টের সামনের বেঞ্চটাতে গিয়ে বসে পড়ে। মিহিকা রেস্টুরেন্ট থেকে একটা কোল্ড কফি অর্ডার করে আর সেটা মুখে দিতে যাবে, আর তখনই মিহিকার নাম ধরে কেউ আকস্মিক ডাকায় মুখ ছিটকে হাতে থাকা কোল্ড কফিটা মাটিতে পড়ে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না মিহিকা। বেঞ্চ থেকে উঠে সামিরার কাছে যেতে নিলেই হঠাৎ কেউ মিহিকার হাত ধরে টেনে তোলে। মিহিকা হাতের টান পেয়ে পেছনে ফিরে দেখে 26 বছরের একটি ছেলে তার হাত ধরে রয়েছে। ছেলেটির মুখ ভালোভাবে দেখে বুঝতে পারে এ আর কেউ না, আয়ুষ ভাই। আয়ুষকে দেখে মিহিকা এক চিল্লানি দেয়। মিহিকার চিল্লানো দেখে ঘাবড়ে যায় আয়ুষ। আশেপাশে তাকিয়ে নেয় একবার, শুকনো ঠোঁটটা জিহবা দিয়ে ভিজিয়ে নেয়। কিরে, তুই এইভাবে চিল্লাচ্ছিস কেন পাবলিক প্লেসে? লোকজনের হাতে মার খাওয়াবি নাকি ভোমর? মিহিকা আয়ুষের হাতটা ধরে ঝাঁকাতে থাকে। এই আয়ুষ ভাই, এটা তুমি আমার বিশ্বাসই হচ্ছে না। আমার হাতে একটা চিমটি কাটো না। মিহিকার বাচ্চার সুলভ আচরণ দেখে আয়ুষ নৈশব্দে হেসে ফেলে। আলতো করে মিহিকার হাতে চিমটি কাটে আয়ুষ। মিহিকা সত্যি তার আয়ুষ ভাইকে সামনাসামনি দেখছে। আয়ুষ ভাই, এটা তুমিই তো? আমার যে কি আনন্দ লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না। ইস, জানো তোমায় কত মিস করছি আমি। তুমি তো ভুলেই গেছো তোমার ভ্রমরকে, একটুও ভালোবাসো না। মন খারাপ করে কথাগুলো বলে মিহিকা।
মিহিকার কথা শুনে আয়ুষ বোকা বোকা ফেস করে মিহিকাকে বলে, এটা কি সত্যি আমার ভ্রমর আমায় মিস করছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যেই মেয়ে আমায় দুই চোখে দেখতে পারতো না, যার সাথে উঠতে বসতে ঝগড়া লাগতো, সেই আমায় মিস করছে। আই এম তো অবাক। দূর, তুমি মজা নিচ্ছ আয়ুষ ভাই, যাও, তোমার সাথে কথা নাই। সামিরা, আরমান, টিপু, আরশি এসে আয়ুষের পাশে দাঁড়ায়। বাবারে বাবা, আয়ুষ ভাই দেশে এসে আমাদের সাথে দেখা না করেই তার ভ্রমরের সাথে প্রথম দেখা করছে। পিন্স মেরে কথাটা বলে সামিরা। সামিরার কথা শুনে আয়ুষ মুচকি হেসে বাবা মায়ের কাছে এগিয়ে যায়, বাবা মাকে জড়িয়ে ধরে। কেমন আছো তোমরা বাবা মা? এই তো তুই এসে গেছিস, অনেক ভালো লাগছে। কথাটি বলেন টিপু খান। হ্যাঁ রে বাবা, এতদিন পরে মনে হলো তোর বাবা মায়ের কাছে ফেরা উচিত। বিদেশে গিয়ে ভুলে যাস যে দেশেও তোর কেউ আছে, তোর জন্য দিন রাত চিন্তা করে। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন আরশি বেগম। আয়ুষ এগিয়ে মায়ের চোখের পানি মুছে মাকে জড়িয়ে ধরে তপ্ত শ্বাস ফেলে। সঠিক সময় হয়নি বলেই দেশে আসেনি, এখন মনে হলো এটাই সঠিক সময় দেশে ফেরার, নিজের জিনিস নিজের করে নেবার। আরশি বেগম ছেলের কথার আগা মাথা কিছুই বুঝল না। মাকে ছেড়ে আরমান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো আয়ুষ। মামা কেমন আছো? এই তো ভাগ্নে, ভালোই আছি। এই, তোমরা কি এখানে দাঁড়িয়ে সব কথাবার্তা শেষ করবে নাকি? চলো বাসায় ফিরি। মাঝখান থেকে ফোড়ন কেটে কথাটা বলে সামিরা। সবাই সামিরার কথাই সায় জানায়। এরই মাঝেই আয়ুষ খেয়াল করে সেখানে সবাই থাকলেও তার বোন আরশিয়া নেই। আয়ুষ তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আরশিয়াকে দেখছি না কেন? ও কি আমায় ভুলে গেল নাকি, যে আমায় নিতে আসলো না? আয়ুষের কথা শুনে উপস্থিত সবার মুখ কালো হয়ে যায়। সাইফা বেগম মাংসের এক টুকরো মুখে নিয়ে যেই না গিলতে যাবে, সাথে সাথেই উল্টি দিয়ে মুখ থেকে ফেলে দিল। মাংসে মাত্রাতিরিক্ত পরিমাণ মরিচ দেওয়া হয়েছে, যা খাওয়ার উপযোগী না। সাইফা বেগম এক এক করে সব খাবার টেস্ট করলো। ডালে লবণ বেশি। মাছ ভাজার ঢাকনাটা উঁচু করে দেখে মাছ একদম পুড়ে কালো করে ফেলেছে। ভাতের পাতিলের কাছে গিয়ে দেখে ভাতগুলো একদম নরম হয়ে গেছে। সাইফা বেগম রাগী দৃষ্টি নিক্ষেপ করে আরিশার দিকে। আরশিয়া সাইফা বেগমের তাকানো দেখে ভয়ে চুপসে যায়। আরশিয়াকে একবার পর্যবেক্ষণ করে কাট কাট গলায় শোধায়, এগুলো কি রান্না করেছো তুমি? কোনোটায় লবণ বেশি তো কোনোটায় ঝাল। আর মাছগুলো কি মানুষ এইভাবে ভাজে? দেখো তো, পুড়িয়ে ফেলেছো। আর সামান্য ভাতটাও কি রান্না করতে পারো না? বিয়ে করার যখন এতই শখ, জানতে না শ্বশুর বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে? শুধু শুধু বসে খেতে আসছো নাকি? সাইফা বেগমের এমন কঠোর কথাগুলো শুনে আরশিয়ার আখি জোড়া ভিজে ওঠে। শীতল কণ্ঠে সাইফা বেগমকে জানায়, আসলে দাদি, আমি তো কখনো রান্নাঘরে ঢুকিনি, জানি না কিভাবে রান্না করতে হয়। আজ ইউটিউব থেকে দেখে দেখে রান্না করেছি। তোমার এইসব বাহানা তো আমি শুনতে চাই না। ভাগ্যিস আমি রান্নাঘরে এসেছিলা বলেই তোমার এই কাণ্ড কারখানা দেখতে পেলাম। হাতে আর তোমার ঘন্টা খানেকের মতো সময় আছে। এখন কিভাবে তুমি ডাইনিং এ খাবার আনবে সেটা আমি জানি না। টাইম মতো যদি খাবার সামনে পাই তাহলে বুঝতে পারবে আমি কে। কথাগুলো বলেই রান্নাঘর ছেড়ে চলে যায় সাইফা বেগম। আরশিয়া ভেবে পাচ্ছে না কিভাবে 1 ঘন্টার ভেতরে এত সব আয়োজন করবে। হাতের কাছে ফোনটা নিয়ে সাহিলকে ফোন করে আরশিয়া। সাহিল সবেই উঠে দাঁত ব্রাশ করে বেরিয়েছে ওয়াশরুম থেকে। বিছানায় থাকা ফোনের রিংটোনের আওয়াজ পেয়ে বিছানা থেকে কাছে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে আরশিয়া ফোন করেছে। ফোনটা রিসিভ করে আরশিয়াকে শুধালো, কি ব্যাপার, একই বাসাতে থেকে এভাবে ফোন করলা কেন? সাহিল, শোনো না, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। একে একে সব ঘটনা সাহিলকে শোনালো আরশিয়া। সব শুনে সাহিলের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। কাট কাট গলায় শুধায়, তুমি কি সামান্য রান্নাটাও করতে পারো না? ডিসগাস্টিং। অনলাইনে অর্ডার করো খাবার, আর পেছনের গেট দিয়ে আনবা, দেন ওগুলো সার্ভ করবা। আরশিয়া ওকে বলে সাথে সাথে অনলাইনে অর্ডার খাবার করে। আর খাবার অর্ডার করতে পেরে আরশিয়া একটা জয়ের হাসি দেয়। অপর পাশে কেউ দরজার আড়াল থেকে সাহিলের কথোপকথন শুনে ভিলেন একটা হাসি দিয়ে সরে যায় দরজার পাশ থেকে। এয়ারপোর্ট থেকে সবাই সোজা মিহিকাদের বাসায় আসে। বাসায় এসে টুকটাক কথাবার্তা বলে যে যার ঘরে চলে যায় ফ্রেশ হতে। আয়ুষ ফ্রেশ হয়ে
তার লাগেজে থাকা একটা গিফট বাক্স তা আর কিছু চকলেট বাক্স নিয়ে সোজা মিহিকার রুমে চলে যায়। মিহিকা সবে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ময়েশ্চারাইজার লাগাচ্ছিল হাতে পায়ে। দরজায় টোকা পড়ায় বিছানায় থাকা ওড়নাটা নিয়ে ভালো মতো নিজেকে ঢেকে দরজাটা খুলে দেয়। আয়ুষ দরজার সামনে তার মায়াবিনীকে দেখে থমকে যায়। চুলগুলো ছাড়া কোমর অবধি, ভালো মতো চুলগুলো মোছেও নি, যার জন্য ফ্লোরে ফোঁটা ফোঁটা পানি, আর মুখে বিন্দু বিন্দু ঘামটাও যেন তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। দরজার সামনে আয়ুষকে এইভাবে থমকে যেতে দেখে আয়ুষের মুখের সামনে হাত দিয়ে তুড়ি বাজায়। মিহিকা তুড়ি বাজানোতেই আয়ুষের ধ্যান ভাঙে। কি ব্যাপার আয়ুষ ভাই, কই হারাই গেলা তুমি? ভেতরে আসো আসো। আয়ুষ হুম বলে মিহিকার ঘরে ঢোকে। বিছানায় আয়েশ করে বসে মিহিকাকে সারস চোখে একবার বিরস গলায় দেখে বলে, এই নে ফকিন্নি, তোর 5 রকমের চকলেট। বলেই চকলেটের বাক্সটা এগিয়ে দেয়। মিহিকা বাক্সটা নিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখে। কিরে, তুই না চকলেট লাভার ছিলি, তাহলে চকলেটগুলো রেখে দিলি কেন? আমি কি এখনো পিচ্ছি নাকি যে ছোটদের মতো চকলেট খাবো? আয়ুষ মিহিকার দিকে আর চোখে তাকিয়ে নৈশব্দে হাসে। আয়ুষের হাসি দেখে মিহিকা ভুরু কুচকায়। তুমি হাসছো কেন আয়ুষ ভাই? আমি কি কোনো জোকস বলেছি নাকি? কোনো রকমে হাসি থামিয়ে মিহিকা বলে, এটা জোক ছিল না তো কি ছিল? তুমি তো এখনো সেই পিচ্ছি যার নাক টিপলে দুধ বের হয়। ও সরি সরি, দুধ না, হিনুত বের হয়। আয়ুষের কথা শুনে নাক ছিটকে দূরে সরে যায়। সি আয়ুষ ভাই, কি সব কথাবার্তা বলো, খাওয়াচ্চোর। সত্যি কথার ভাত নেই আজকাল। আচ্ছা যা, বাদ দিলাম। বল কি পছন্দ করিস, তাহলে এখন তাই আনবো। মিহিকা কিছুক্ষণ ভাবার পর আয়ুষকে শুধায়, আয়ুষ ভাই, আমায় এখন হাঁটতে নিয়ে যান। আমি এই রাতে একটু ঘুরতে চাই। দেখেন না কি সুন্দর ওয়েদার, রাস্তায় মানুষজনও কম থাকবে। ওই যে 3 রাস্তার মোড়ে যে খোলা মাঠটা আছে না, সেখানে যাব। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা, তবে একটা শর্ত আছে। আয়ুষের কথা শুনে ভুরু কুচকে তাকিয়ে বলে, কি শর্ত? আয়ুষ হাতে থাকা একটি প্যাকেট মিহিকার হাতে ধরিয়ে দেয়। মিহিকা এবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার আয়ুষের পানে চায়। একটাই একটা ড্রেস আছে তোর জন্য, নিজে পছন্দ করে এনেছি, যদি যেতেই চাস তাহলে এটা পরে আয়। মিহিকা আয়ুষের কথা শুনে প্যাকেটটা খুলে দেখে একটা সুন্দর কালো রঙের জর্জেট শাড়ি, তার উপরে ছোট ছোট পাথর বসানো। শাড়িটা দেখে মিহিকা আয়ুষকে শুধায়, তুমি আর কালার পেলে না আয়ুষ ভাই? আমি এমনিতেই কালো, তার উপরে এই কালো শাড়ি পরলে আমায় আর দেখতে পাওয়া যাবে না। মিহিকার কথা শুনে কপট রাগ দেখিয়ে মিহিকাকে শুধায়, একটা চড় মেরে না বুঝিয়ে দেব। আর আমি জানি আমার ভোমরকে কোন কালারে মানাবে। সো এমন সেন্টিমার্কা কথা না বলে যা, রেডি হ, সময় মাত্র 30 মিনিট। কথাগুলো বলে মিহিকার রুম থেকে বেরিয়ে যায় আয়ুষ। মিহিকা একবার আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে রেডি হতে চলে যায়। বাড়ির পেছনের গেট দিয়ে দাঁড়িয়ে আছে খাবার নিয়ে আরশিয়া। এখন পেমেন্ট করবে কিভাবে সেই চিন্তায় রয়েছে। আরশিয়ার কাছে এক কানা করিও নেই। হাতে থাকা ফোনটা নিয়ে সাহিলকে ফোন করে পেছনের গেটে আসতে বলে। সাহিল আরশিয়ার ফোন পেয়ে পেছনের গেটে এসে মানিব্যাগ থেকে টাকাটা বের করতে যেয়ে টাকা নেই। পুরো মানিব্যাগ খুঁজেও কোনো কানা করিও পেল না। মানিব্যাগে থাকা কার্ডটা নিয়ে চলে গেল কার্ড থেকে টাকা তুলতে। কার্ড দিয়ে যতবারই টাকা তুলতে যায় ততবারই ফলাফল শূন্য, তার কার্ডে 1 টাকাও নেই। সাহিল বিষয়টা বুঝতে পারছে না, তার অ্যাকাউন্টের টাকা, মানিব্যাগের টাকাগুলো সব গেল কোথায়। ডেলিভারি ম্যান এবার বিরক্ত হয়ে বলল, আজব ব্যাপার ম্যাম, আপনি খাবার অর্ডার করেছেন, আমি নিয়ে আসছি, আপনি পেমেন্টটা করতেছেন না কেন? আর একটু দাঁড়ান ভাই, এক্ষুনি টাকাটা দিয়ে দিব। বলতে বলতে সামনে তাকিয়ে দেখে সাহিল আসছে। খুশি মনে ডেলিভারি ম্যানকে শুধায়, ওই যে চলে আসছে, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। সাহিল এগিয়ে আরশিয়ার কাছে আসলে আরশিয়া বলে, সাহিল, ওনাকে ওনার পাওনাটা দিয়ে দাও না, অনেকক্ষণ ধরে লোকটি দাঁড়িয়ে আছে। সাহিল তপ্ত শ্বাস ফেলে জানায়, তার অ্যাকাউন্ট বা মানিব্যাগ কোথাও তার 1 পয়সাও অবশিষ্ট নেই। আমি বুঝতে পারছি না আরশিয়া, আমার অ্যাকাউন্ট, মানিব্যাগের সব টাকা গেল কোথায়? পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তোমার অ্যাকাউন্ট থেকে শুরু করে মানিব্যাগের সব টাকা আমি নিয়েছি। কণ্ঠের আওয়াজ শুনে মিহিকা সাহিল পেছনে ফিরে দেখে